রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিজির পদত্যাগের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে পরিচালককেও। করোনা মোকাবিলায় নামে সরকারি তহবিল থেকে খরচ শত শত কোটি টাকা। দেশে একদিনে আরো ৪২ জনের মৃত্যু। সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে, যে আমাদের মৃত্যুর হার 1.5%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ। গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। বৃষ্টি হলেই ডোবে ঢাকা। জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন 2 সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং প্রলোভনের ফাঁদে ফেলে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ফারজানার নেতৃত্বে 12 নাইজেরিয়ানের প্রতারণা। গ্রেফতারের পর জানালো সিআইডি। করোনা থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। সেই স্যানিটাইজারই কাল হলো চিকিৎসক দম্পতি ডাক্তার রাজীব ও অনুসয়া ভট্টাচার্যের। স্বজনরা জানান, কয়েল বা সিগারেটের আগুন দাহ্য পদার্থের সংস্পর্শে আসায় বিস্ফোরণে পুড়ে গেছে রাজীবের শরীরের প্রায় 90 ভাগ। তাদের দুজনকেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতরাত 1টার দিকে রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে। 5 বছরের একমাত্র কন্যা সন্তান রাজশ্রী ভট্টাচার্যকে নিয়ে রাজধানীর হাতিরপুলের একটি ভবনে ভাড়া থাকতেন চিকিৎসক দম্পতি ডাক্তার রাজীব ভট্টাচার্য এবং তার স্ত্রী ডাক্তার অনুসয়া ভট্টাচার্য। স্বজনরা জানান, মঙ্গলবার রাত 1টার দিকে ডাক্তার রাজীব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। এ সময় বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে সিগারেট বা মশার কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হয়। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা হাসপাতালে নিয়ে যান। স্যানিটাইজারের বড় বোতল থেকে যখন ছোট বোতলে ঢালছিল, তখন আশেপাশের হয়তো কয়েল বা অন্য কোনো থেকে সেটাতে আগুন ধরে যায়। প্লাস হচ্ছে রাজীবের গায়ে ধরে যায়। পরে ওর ওয়াইফ যখন বাঁচায় আর কি আগুন নিভাইতে যায়, তখন ওয়াইফের গায়ে আর কি চলছে। জানলা দিয়ে যখন ধোঁয়া বেরোচ্ছিল, তখন কনস্ট্রাকশনে কাজ চলছিল আর কি বিল্ডিংয়ে। তো ওরা চিৎকার করাতে উপরের তলার ছেলেরা এসে ওনাদেরকে হসপিটালে পৌঁছায় আর কি। ডাক্তার বলছে যে মিরাক্কেল বলে যদি কোনো কিছু থাকে তাহলে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, রাজীবের শ্বাসনালী সহ শরীরের 87% ও তার স্ত্রীর 20% দগ্ধ হয়েছে। রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন। লাইফ সাপোর্টে আছে, তার সে আশঙ্কা মুক্ত কিছুতেই নেই। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার স্ত্রী আছে মোটামুটি 18% বার্ন। তবু আমি বলবো না যে একদম আশঙ্কা মুক্ত। তবে ভদ্রমহিলা এসডিউতে আছে আর ও আছে আইসিইউতে। ডাক্তার রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আর তার স্ত্রী ডাক্তার অনুসয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে ডিজির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যান। পরে তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় সফল মন্ত্রণালয়। তোলপাড় স্বাস্থ্য খাত। নানা অভিযোগের মুখে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। বুধবার সারাদিন মন্ত্রণালয়ের আলোচনায় কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড 1-এর পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়। কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। পরে এ বিষয়ে মন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। অধিদপ্তরের পাশাপাশি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে নানা সমালোচনা থাকলেও করোনাকালে দেশে মৃত্যুর হার কম থাকাকে বড় সাফল্য বলে দাবি করেন তিনি। ভালো করেছে কিনা সেটা সাংবাদিক ভাইরা তো ভালো বুঝতে পারেন।
আপনার পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি, যে আমাদের মৃত্যুর হার 1.5%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক। তবে এই সময় তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারে রেখেই সরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। বিশেষজ্ঞরা বলছেন তার সরে যাওয়া ছিল অবধারিত, তবে কেবল পদত্যাগে কোনো সমাধান হতে পারে না। রাশেদ লিমনের রিপোর্ট। পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 2016 সালে অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। করোনা সময়ে এসে মানহীন পিপিএ, নকল N95 মাস্ক নিয়ে বিতর্ক, চিকিৎসকদের প্রতি অবহেলা, ডাক্তার নার্সদের নিম্নমানের থাকা খাওয়ার ব্যবস্থা, অভিযোগ আছে টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রে অনিয়মের। এসব নিয়ে প্রতিবাদ করায় একাধিক কর্মকর্তাকে বদলি, শুরু থেকে কেবল IEDCR এর একার হাতেই করোনার টেস্টের ভার ন্যস্ত, সময় মতো পর্যাপ্ত নমুনা সংগ্রহ ও কন্ট্রাক্ট ট্রেসিং এবং আইসোলেশন সেন্টার নিশ্চিতে ব্যর্থতা, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডার এবং ICU নিয়ে ভুল তথ্য দেয়া, সব মিলিয়ে একের পর এক অভিযোগ জমে পাহাড়ের রূপ ধারণ করে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিই, সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই করোনা পরীক্ষার অনুমতি দেয়া, রিজেন্টের সঙ্গে করোনার চুক্তি সই, শাহেদের অপকর্মের কথা জেনেও চুপ থাকা, আবার এ নিয়ে মন্ত্রণালয়ের দিকে অভিযোগ তুলে তোপের মুখে পড়েন তিনি। আর এতেই প্রকাশ্যে আসে করোনা নিয়ে মন্ত্রণালয় আর অধিদপ্তরের কাজের সমন্বয়হীনতা। জেকেজি কাণ্ডে অধিদপ্তরের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। একের পর এক অভিযোগ জমা পড়লেও এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিজি ছিলেন নীরব। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তারই সময়কালে 14টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুদক। এসবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা আমলে নেননি তিনি। এরই মধ্যে অভিযোগ উঠেছে এসব অনিয়ম তদন্তে দুদককে অসহযোগিতার। বলতে গেলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে হযবরলার অবস্থায় রেখেই পদত্যাগ করতে বাধ্য হন মহাপরিচালক। বিশেষজ্ঞরা বলছেন এই করোনাকালে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা সামনে এসেছে তাতে মহাপরিচালকের বিদায়টা যেন অবধারিত ছিল। করোনা নিয়ন্ত্রণে কার্যকরী কোনো ব্যবস্থা না নিতে পারা, এগুলো সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে তার এখন দুটো বিকল্প ছিল, যে হয় তিনি পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একজন আপনার মহাপরিচালক, একজন সচিব বদলি করে বা পদত্যাগের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। 2019 সালের এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই 2 শতাধিক হাসপাতালে এই মুহূর্তে রোগী আছে মাত্র 4,500। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায় রাজধানীতে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে 2013 শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র 17 জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে 550-রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যায় ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় 7 কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র 143 জন। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। টাকা খরচ হচ্ছে কিন্তু
অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে, অনেক বেশি কস্ট দিয়ে, যেরকম বসুন্ধরা ফিল্ড হাসপাতাল হয়েছে, আয়োজন অনেক বড় কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এ মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র 15,468টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2751 জনে। প্রায় 13,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,744 জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের 137তম দিনে পা রাখলো বাংলাদেশ। আজও মারা গেছে 42 জন। আমরা প্রথমেই জানাবো, শেষ 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,050 জনের, যেখানে আক্রান্ত হয়েছেন 2,744 জন এবং মারা গেছেন 42 জন। মোট মৃত্যুর সংখ্যা 2,751 এবং সুস্থ হয়েছেন 1,805 জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে 1.25 লাখ এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা দেখেছি যে 8 মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়, এরপরে 2 জুনে এসে সেটি 50,000 ছাড়িয়েছে। এর মাত্র 16 দিনের মাথায় 18 জুন এসে 1 লাখ ছাড়িয়েছে। 18 জুন থেকে 2 জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও 50,000। তার মানে প্রতি 15 কিংবা 16 দিনে আমরা দেখছি 50,000 করে ছাড়িয়ে যাচ্ছে এবং 2 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 20 দিনে আমরা দেখছি যে আরও 63,000 আসলে বেড়েছে। 42 জন মারা গেছে, এর মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। এর মধ্যে 11 থেকে 40 বছর পর্যন্ত 5 জন, 41 থেকে 50 বছর পর্যন্ত 3 জন, 51 থেকে 60 বছর পর্যন্ত 11 জন এবং 61 থেকে 70 বছর পর্যন্ত 14 জন। 51 থেকে 70 বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি এবং এবারও সেটি 25 জন। সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সব থেকে শীর্ষে কারা আছেন? যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই 5টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু 6,19,605 এবং এর মধ্যে শীর্ষ 5টি দেশে এই মৃত্যু 3,47,445 জন। স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললেই একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। সন্ধ্যার সময় আরও থাকছে। কুয়েতে আটক আদম ব্যাপারী এমপি পাপুলের দুর্নীতি তদন্তে স্ত্রী ও শ্যালিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ। 1400 কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার। বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত নগরীর করুণ দশা বেরিয়ে এসেছে আবার। এমন অবস্থায় নগরীর খালগুলো সরেজমিন পরিদর্শন শেষে রাজধানীর জলাবদ্ধতার পেছনে ওয়াসার সীমাহীন উদাসীনতাকে দায়ী করেছেন 2 মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। এমন অবস্থায় 2 সিটিকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। মন্ত্রী বলছেন, নবনির্বাচিত 2 মেয়র প্রস্তুত হলেই দায়িত্ব হস্তান্তর হবে। আজহার লিমনের রিপোর্ট। পানি নিষ্কাশনের লাইফলাইন খালগুলোর যখন এই অবস্থা, তখন নগরীর জলাবদ্ধতা তো অনিবার্য। এ নিয়ে কথা হয়েছে অনেক, তবে ভোগান্তি পোহানোয় নগরবাসী এমন দৃশ্য হয়তো দেখেননি কখনো। আলোচনার বক্তৃতার বাগড়ম্বর পেরিয়ে নগরীর খালগুলোর বাস্তবিক পরিস্থিতি দেখতে সরেজমিনে স্থানীয় সরকার মন্ত্রী। সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনে টেকনিক্যাল কমিটির সভায় খাল পরিষ্কারে ওয়াসার কোনো ভূমিকা নেই এ বিষয়ে দক্ষিণের মেয়র প্রশ্ন ওঠালে বিতণ্ডায় জড়ায় ঢাকা ওয়াসা। বক্তৃতার পক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেন মেয়র। এমন অবস্থায় খালের বাস্তবিক হাল দেখতে জনগণের মাঠে সংশ্লিষ্ট মন্ত্রী। রামচন্দ্রপুর, বছিলা ও হাজারীবাগ খালের বিভিন্ন পয়েন্টে ভরাট, দূষণ আর দখলের চিত্র দেখে চক্ষু চড়ক গাছ জনপ্রতিনিধিদের। হতাশ মন্ত্রী সাংবাদিকদের বলেন, এজন্য ওয়াসাকে শাস্তি পেতে হবে। অবশ্যই তাদেরকে সেটার জন্য জবাবদিহি করতে হবে এবং তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 মেয়র আশা প্রকাশ করেন, সরেজমিন প্রদর্শনের পর দ্রুতই উদ্যোগী হতে পারবেন মন্ত্রী। এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসাকে দেয়া ছিল, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমাদের আন্ডারে আপনারা খালগুলোকে দিয়ে দিন এবং আমরা কথা দিতে পারি এই খাল আমরা পুনরুদ্ধার করব এবং ড্রেন থেকে খাল থেকে নদীতে আমরা সংযোগ করব। দক্ষিণের পর উত্তরের বেশ কিছু খাল পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে।
বৃষ্টির বাধায় শুধুমাত্র ব্যাটিং আর জিমে সীমাবদ্ধ ক্রিকেটারদের চতুর্থ দিনের অনুশীলন আসেননি ইমরুল কায়েস। কাল যোগ দেবেন তাসকিন। সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে 11টি উপজেলা ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পরপর তিনবারের বন্যায় সুনামগঞ্জের মানুষ অবর্ণনীয় দুর্গতির মধ্যে পড়েছেন। নদীর পানি হাওর উপচে জনপদে প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছেন হাওরবাসী। সুনামগঞ্জ পৌর এলাকার 80% মানুষ সহ জেলার 11টি উপজেলা এবং 4টি পৌরসভার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। মাঝে মাঝে সাঁতরাই আনতে পারি, কিন্তু এই ব্যবস্থা নাই যে সাঁতরাই গেলাম। গাড়িগুলো তো অবশ্যই চলাফেরা করা যাচ্ছে না, মানুষে কাজকর্ম যাইতে পারতেছে না। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, অনাহারে মরতেছি। এমন দুর্গতিতে সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জ জেলাকে দুর্গত অঞ্চল ঘোষণা করার জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। 312টি আশ্রয়কেন্দ্র খোলা সহ বানবাসী মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার কথা শোনালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। 1,59,000 পরিবারের মাঝে 10 কেজি হারে বিশেষ বিজিএফ কার্যক্রম বিতরণ শুরু করেছি। জেলা সদরের সঙ্গে ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশম্বরপুর ও জামালগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এক মাসের মধ্যে তিনবারের বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জের পৌর এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। কুয়েতে গ্রেফতার আদম ব্যাপারী এমপি পাপুলের দুর্নীতি তদন্তে স্ত্রী ও শালিকাকে দুদক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 1400 কোটি টাকা পাচার করার অভিযোগ রয়েছে পাপুলের বিরুদ্ধে। স্ত্রী ও শালিকার নামে বেনামে ঋণ নেয়া, শেয়ার কেনা সহ নানা অভিযোগ অস্বীকার করে পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম দাবি করেছেন, পাপুলের বিরুদ্ধে যা হচ্ছে সবই ষড়যন্ত্র। 25 জুন কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সংসদ শহীদ ইসলাম পাপুলকে ঘুষ দেওয়া, মানব ও অবৈধ মুদ্রা পাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে 21 দিন কারাগারে রাখার নির্দেশ দেন কুয়েত আদালত। এছাড়া তার বিরুদ্ধে কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে 5 মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে বলেও অভিযোগ রয়েছে। কাজী শহীদকে নিয়ে ফলাও করে খবর ছাপে দেশটির গণমাধ্যম। তাকে নিয়ে আলোচনাও হয় সে দেশের পার্লামেন্টে। শুধু কুয়েতে নয়, দেশেও চলছে তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এর মধ্যে পরিবারের নামে বেনামে ব্যাংকের ঋণ নেয়া, সম্পদভোগ, নিজের ও স্ত্রীর নামে শেয়ার কিনে ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগও রয়েছে। গত 26 ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের শুরুতে পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকে হাজির হয়ে তিনি জানান, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ। কুয়েতের আদালতের অভিযোগও ষড়যন্ত্র বলে দাবি তার। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। এছাড়া আমি আর কোনো কিছুই দেখি না, যা আছে আমরা বাংলাদেশে আছি। ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে, পাপুল ও তার কোম্পানির অ্যাকাউন্টে 5 মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে, যার মধ্যে 3 মিলিয়ন দিনার কোম্পানির মূলধন, যা ফ্রিজ করেছে দেশটির আইনি সংস্থা। শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন আছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সহ পরিবারের 4 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখাকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে কোটি টাকার পার্সেল এসেছে আপনার ঠিকানায়। সেই পার্সেল নিতে কয়েক লাখ টাকা খরচ, কিন্তু শেষ পর্যন্ত সেই পার্সেল আর আসে না। এমনই প্রতারক চক্রের 13 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে মাত্র 2 মাসে এই চক্রটি হাতিয়ে নিয়েছে 5 থেকে 6 কোটি টাকা। চক্রের মূল হোতা ফারজানার নেতৃত্বে অবৈধভাবে বসবাসকারী নাইজেরিয়ার 12 নাগরিক চালাতো এমন অপরাধ কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে প্রথমে বন্ধুত্ব, তারপর ইনবক্সে চলে এসেছে বিদেশ থেকে কোটি টাকার পার্সেলের গিফটের তথ্য। কিভাবে সংগ্রহ করতে হবে তারও বিবরণ দেওয়া থাকে মেসেঞ্জারে।
তাৎক্ষণিকভাবে ফোন চলে আসে গ্রাহকের মোবাইলে। কিভাবে পার্সেল সংগ্রহ করতে হবে জানিয়ে দেওয়া হয় সেই পদ্ধতি। এই পুরো কাজটি সম্পন্ন করেন 12 নাইজেরিয়ান নাগরিক। আর এই চক্রকে সহায়তা করেন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিধারী রাহাতারা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন। গত 2 বছর ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অফিস নিয়ে ভুয়া পার্সেলের নাম করে মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে এই চক্রের 13 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে 5টি ল্যাপটপ সহ 14টি মোবাইল ফোন। এই নারীটা আসলে প্রকৃতপক্ষে রাহাতারা খানম তার নাম, বাট বেসিক্যালি সে ফারজানা মহিউদ্দিন নাম দিয়ে ফোন করতেন এবং ফোন করার পরে বলা হয় যে আপনার এরকম একটা কাস্টমসের ক্লিয়ারেন্সের জন্য ডিউটিজ আছে এবং এটা একটা বড় অ্যামাউন্ট, 4 লাখ 5 লাখ কখনো 7 লাখ। এই চক্রটাই তাদের যে পর্যন্ত আমরা তথ্য পেয়েছি গত 2-2.5 মাসে 5 থেকে 6 কোটি টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে দেশে অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এরা প্রত্যেকে খুশি রেখেই হয়তো কাজটা করে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি বাধাকে উপেক্ষা করেই টানা 4র্থ দিনের মতো চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সকালে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিঠুন রানারা। টানা বৃষ্টিতে বিসিবির একাডেমি মাঠ ভেজা থাকায় রানিং করতে পারেনি কেউই। সকালে সবার আগে আসেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। জিমে ঘণ্টাখানেক ঘাম ঝরিয়েছেন তিনি। এরপর একাডেমি মাঠে রানিংয়ের জন্য আসলেও মাঠ অনুপযুক্ত থাকায় ফিরে যেতে হয়েছে রানাকে। এরপরই জিমে আসেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। জিম সেশন শেষে তিনি যান ইনডোরে, ব্যাটিং অনুশীলন করেন 30 মিনিট। তবে বৃষ্টির কারণে শিডিউলের নাম থাকলেও আসেননি ওপেনার ইমরুল কায়েস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ, গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, এবার সরিয়ে দেওয়া হচ্ছে পরিচালককেও। করোনা নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর। দেশে একদিনে আরও 42 জনের মৃত্যু। বৃষ্টি হলেই ডোবে ঢাকা, জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন 2 সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং প্রলোভনের ফাঁদে ফেলে হাতিয়ে নিত কোটি কোটি টাকা, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ফারজানার নেতৃত্বে 12 নাইজেরিয়ান গ্রেফতারের পর জানালো সিআইডি। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।